একটা প্রিন্টারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, আর একটা হচ্ছে কি নন ইম্প্যাক্ট প্রিন্টার। এখন এখানে ইম্প্যাক্ট প্রিন্টার কোনটা? যেখানে হচ্ছে যদি কোনো কাগজে কোনো কিছু আমরা প্রিন্ট করতে চাই, যেটা থাকে সেটা কিন্তু সরাসরি টাচ করতে হয়, পেপারকে টাচ করে। অর্থাৎ এখানে ইম্প্যাক্ট ফেলে, সরাসরি ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে, পেপারকে সরাসরি টাচ করে কাজ করতে করে। তো সেইটা, যেসব প্রিন্টার আসলে পেপারকে ইঙ্কের সঙ্গে সরাসরি টাচের মাধ্যমে প্রিন্টিংটা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় ইম্প্যাক্ট প্রিন্টার। আর যেগুলো আসলে সরাসরি টাচ করে হয় না, হয়তো স্প্রে করে হয়, অথবা যে পেপার গুলো রয়েছে সেই পেপারের কোনো একটা অংশ ডার্ক করে করা হয়, অথবা লেজারের মাধ্যমে, এরকম বিভিন্ন যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ যেখানে টাচ করতে হচ্ছে না, সেইটা কিন্তু বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার্স। তো সেই নন ইম্প্যাক্ট প্রিন্টার্স এর মধ্যে কিন্তু থার্মাল, ইনজেক্ট, লেজার এগুলো রয়েছে, ঠিক আছে। তো ইম্প্যাক্ট প্রিন্টারে এখানে আমরা, ইম্প্যাক্ট প্রিন্টারেরও আসলে বিভিন্ন ভাগ রয়েছে। তো আমরা এখানে যে দুইটা উল্লেখ করেছি, একটা হচ্ছে ডেইজি হুইল, একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আরো রয়েছে হয়তোবা, বাট আমরা হচ্ছে একদম যেগুলো পপুলার ভাবে চলে সেটা বলছি। তবে এইটা পপুলার ছিল, বর্তমানে কিন্তু এই যে ইম্প্যাক্ট প্রিন্টারটা সেরকম ব্যবহার করা হয় না। যেমন ডেইজি হুইল, এটা তো এখন চলেই না একদম। আর ডট ম্যাট্রিক্সটা হয়তোবা ওল্ড সিস্টেম কোথাও থাকলে থাকতে পারে, বাট সচরাচর এটা দেখা যায় না, এটা প্রায় অবসলিট হয়ে গিয়েছে। তো ডেইজি হুইলের যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে কি আমরা একটা টাইপরাইটার যেভাবে কাজ করে সেভাবে কাজ করে। টাইপরাইটারও এখনো দেখা যায় না যদিও। ওখানে হচ্ছে টাইপরাইটার যেটা ছিল, এখানে প্রত্যেকটা, এখানে শুধু লেটার টাইপ করা যেত, নট এনি কাইন্ড অফ ইমেজ আর গ্রাফিক্স, এটা এখানে টাইপ করা যেত না। যেমন এবং যে লেটার গুলো টাইপ করা হতো সেটার একটা সাচ যেটা বলে ওইরকম তৈরি করা থাকতো। জাস্ট ওইটা প্রেস করে কালিটা আমার কাগজের উপরে বসে যেত, এরকম একটা ব্যাপার কিন্তু টাইপরাইটারে রয়েছে। তো আমার যে ডেইজি হুইলের যে ব্যাপারটা, এটাও কিন্তু ওরকম কাজ করে। এবং একটা হুইল চাকার মতো থাকে, ডিস্কের মতো এরকম গোল, এইটা হচ্ছে ঘুরে ঘুরে, এবং এইটা যে আউটার এইচ যেটা, অর্থাৎ বাইরের পাশে যে কর্নারটা, সেখানে কিন্তু এই যে এবিসিডি বা যেগুলো আমরা আসলে টাইপ করতে চাই সেটা ওরকম লেখা থাকতো। এরকম একটা ব্যাপার ছিল, যদিও এটা এখন ব্যবহার করা হয় না। এবং এখানে কিন্তু আসলে আহ, যেটা ছিল ওটা, সুবিধা যেটা ছিল, যেহেতু এখানে কোনো এক্সট্রা মেকানিজম নাই, কমপ্লেক্স, এটা কোনো কমপ্লেক্স সিস্টেম না, কোনো সেন্সর বা লাইট সোর্স কিছুই এখানে প্রয়োজন হচ্ছে না, সেই কারণে এটা কিন্তু এক্সপেন্সিভ ছিল না। এটা দাম মানে কষ্টের ভিত্তিতে কিন্তু এটা খুবই লোয়ার কস্টে একটা প্রিন্টার ছিল। বাট এখানে লেটার কোয়ালিটি, মানে লেটার যেগুলো প্রিন্ট হতো এবং সেটা খুব সুন্দর করে প্রিন্ট করা যেত, বাট কোনো গ্রাফিক্স বা ইমেজ এটার মাধ্যমে কিন্তু প্রিন্ট করা যেত না, এবং এটা এখন আর ব্যবহার করা হয় না। তারপরে ইম্প্যাক্টের মধ্যে আরেকটা যেটা বলেছি, ডট ম্যাট্রিক্স প্রিন্টার্স। ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা কি? এটা হচ্ছে ম্যাট্রিক্স আকারে অনেকগুলো আসলে নজলের মতো সাজানো থাকে, ম্যাট্রিক্স আকারে, অর্থাৎ পিনের মতো থাকে। এবং ওই পিন গুলো আসলে এখানে কিন্তু এই যেগুলো আসলে আমার প্রিন্ট হয়, সেটা কিন্তু সরাসরি মানে একটা লিনিয়ার লাইনের মতো করে প্রিন্ট হয় না, ডট 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 এরকম করে কিন্তু আসলে প্রিন্ট হয়ে থাকে। এবং এখানেও এরকম অনেকগুলো পিন থাকে, সেই পিনের মধ্যে আসলে ইঙ্ক ভরা থাকে। জাস্ট আমার যে পিন গুলো, আমি যদি এ প্রিন্ট করতে চাই, এখানে হয়তো অনেকগুলো পিন রয়েছে, বাট আমি এ প্রিন্ট করতে চাইলে জাস্ট এই পজিশনের যে পিন গুলো আছে ওইগুলো জাস্ট আমার শুট করবে, বাট ওইগুলো পেপারকে, পেপারের সঙ্গে টাচ করে সেখানে এরকম ডট ডট করে এখানে একটা এ প্রিন্ট করে দিবে, এরকম একটা ব্যাপার হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো এখানে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বিভিন্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তবে এইটার যে মেইনলি অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে এটা যে কোনো এনভায়রনমেন্টে কাজ করতে পারতো বা পারে। সেটা মানে দেখা যায় যে নয়েজি এনভায়রনমেন্ট বা ডাস্কি বা ধুলোবালি রয়েছে, ময়লা,
মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন যে কোনো ক্ষেত্রেও কিন্তু আমার এনভায়রনমেন্টে ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা ভালো কাজ করে। বর্তমানে যেরকম রয়েছে যেমন লেজার প্রিন্টার আমরা ব্যবহার করি, এইটা কিন্তু আসলে কোনো ডাস্কি এনভায়রনমেন্টে কাজ করা যায় না, ভালো করে কাজ করা যায় না, কারণ ওখানে যে টোনার পার্টিকেলটা রয়েছে বা সেটার সঙ্গে আসলে এই ধুলোবালি গুলো যদি কোনো কারণে মিক্স হয় সেক্ষেত্রে ওটা ভালো করে প্রিন্ট করতে পারে না। কারণ ওখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ চার্জের একটা অ্যাট্রাকশনের ব্যাপার রয়েছে, যেটার মাধ্যমে প্রিন্ট হয়, সেটা হতে পারে না। বাট ডট ম্যাট্রিক্স প্রিন্টারে এরকম কোনো ব্যাপার নাই। আর ডিসঅ্যাডভান্টেজ তো এটা আসলে যেটা রয়েছে, আমরা ডেইজি হুইলে যেরকম পড়েছি এখানেও কিন্তু ওরকম রয়েছে, যে এটা আসলে গুড কোয়ালিটির ইমেজ বা ফটো যেগুলো রয়েছে সেটা প্রিন্ট করতে পারে না। কিছুটা হয়তো পারে ডেইজি হুইলের থেকে, বাট সেটা আসলে ভালো কোয়ালিটি হবে না। কতগুলো ডট ডট দিয়ে আর কতই বা ভালো কোয়ালিটি তৈরি করা যায়। তো যাই হোক, এগুলো আমরা বললাম যে এগুলো অবসলিট হয়ে গেছে, যেটা আগেই আমি বলেছি। বাট তারপরেও এগুলো সম্পর্কে একটু ধারণা রাখা দরকার আসলে আমাদের ইভলিউশনটা কিভাবে হয়েছে সেটার জন্য। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে সলিড ইঙ্ক প্রিন্টার্স। এখন এই সলিড ইঙ্ক প্রিন্টারটা কি? এটাকে বলা হয়েছে ইঙ্ক যেটা থাকবে, আমরা নর্মালি ইঙ্ক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কি একটা লিকুইড ফর্ম। বাট এই সলিড ইঙ্ক প্রিন্টার যেটা রয়েছে এখানে সেই ইঙ্কটা আসলে লিকুইড ফর্মে থাকে না, থাকে হচ্ছে সলিড ফর্মে। এবং এটা ওয়াক্স, যেমন আমাদের মোমের মতো করে ওরকম একটা থাকে। আমরা হয়তো বা অনেকে, তোমরা রং পেন্সিল ইউজ করেছো, মোমের রং পেন্সিল মোমের মতো, ঠিক আছে, জাস্ট ওই টাইপের একটা থাকে, চিকন চিকন কিছু নজলের মতো থাকে, ওইটার মাধ্যমে জাস্ট আমার প্রিন্টার হয়। তাহলে এখানে যে সুবিধাটা যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আগে যেটা দেখেছি যে ডট ম্যাট্রিক্স বলেছি বা ডেইজি হুইল বলেছি, ওরা কিন্তু আসলে সুইটেবল গ্রাফিক্স আর ইমেজ আর ফটো এগুলো আসলে প্রিন্ট করতে পারে না। বাট সলিড ইঙ্কে কিন্তু সেটা প্রিন্ট করা পসিবল, সেটা হয়। এবং এটার যেহেতু সলিড ইঙ্ক ব্যবহার করা হয়, কোনো লিকুইড ইঙ্ক ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে লিকুইড যেমন স্পিল স্পিল হতে পারে, যেমন একটু ছড়িয়ে যেতে পারে, একদম ঠিকভাবে প্রিন্ট না হতে পারে, একটু লিকুইড যেরকম এদিক ওদিক সরে যায় সেরকম হতে পারে। বাট সেই ব্যাপারটা কিন্তু আমার এখানে থাকে না। এইটা হচ্ছে এর সুবিধা। বাট যেহেতু এখানে একটা মোমের মতো ওয়াক্স ব্যবহার করা হচ্ছে, তো আমার যে প্রিন্টেড পেপারটা থাকবে সেটা দিয়ে কিন্তু ওয়াক্সের যে গন্ধটা সেটা থেকে যায়, প্লাস এটা হচ্ছে পাওয়ার কনজিউম করে অনেক বেশি। এরপরে যেটা আছে থার্মাল প্রিন্টার। থার্মাল প্রিন্টারটা কি? থার্মাল প্রিন্টারের মেইন ব্যাপারটা হচ্ছে এটাতে কিন্তু আসলে আলাদা পেপারের দরকার হয়। থার্মাল প্রিন্টার যেমন আমরা যেমন কেনাকাটা করি, আমাদের দেখা যায় একটা পেজে আমাদের মেমোটা প্রিন্ট করে দেয়, ঠিক আছে, তো ওইটা কিন্তু আসলে থার্মাল প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে। এবং ওই পেপারটাও কিন্তু থার্মাল সেন্সিটিভ, মানে হিট সেন্সিটিভ পেপার ব্যবহার করা হয়, আলাদা আলাদা ধরনের। এবং এখানে এই যে দুইটা আছে, একটা হচ্ছে ডিরেক্ট থার্মাল প্রিন্টার আর একটা হচ্ছে থার্মাল ওয়ার্কস ট্রান্সফার প্রিন্টার। এখন ডিরেক্ট থার্মাল প্রিন্টার যেটা, এখানে কিন্তু কোনো ধরনের ইঙ্ক ব্যবহার করা হয় না, নো টোনার নো ইঙ্ক। জাস্ট আমার যে একটা হিট সেন্সিটিভ পেপার থাকে, সেই পেপারটার মধ্যে কিছু ডট ডট থাকে, সেটা একটা নির্দিষ্ট হিটের মাধ্যমে ওইটা হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়, ডার্ক করে দেওয়া হয়, পুড়িয়ে ডার্ক করে দিলে ওইটাই তখন আমাকে প্রিন্টেড, মানে প্রিন্টেড পেপার হিসেবে আমার কাছে চলে আসে। বাট ডিরেক্ট থার্মাল প্রিন্টারের যে ব্যাপারটা রয়েছে, এইখানে ওই যে যখন যেহেতু জায়গাটা পুড়ে যাচ্ছে, পুড়ে সেটাকে ডার্কেন করা হচ্ছে, দেখা যায় ওই যেটুকু আমি ডার্কেন করতে চাচ্ছি তার সাইডেও হয়তো কিছুটা ডার্ক হয়ে যায় এবং পেপারটা নষ্ট হয়ে যেতে পারে। যেখানে সেখানে যেটা লেখা হয়েছে সেটা আসলে সঠিকভাবে পড়া নাও যেতে পারে। এরপর পরবর্তীতে যেটা আসছে যে আসলে শুধুমাত্র হিট সেন্সিটিভ পেপার ব্যবহার করতে হবে, নট লাইক দ্যাট, যে আমি নর্মাল পেপারও হয়তো বা ব্যবহার করতে পারবো, বাট এখানে হচ্ছে কিছুটা ইঙ্ক থাকবে এবং এখানে হচ্ছে একটা থার্মাল প্রিন্ট হেড থাকে, সেখানে একটা ইঙ্কের ব্যাপার থাকে, ওইটাকে সেই জায়গাটুকু মেল্টেড হয়ে ওইটা যখন প্রিন্ট করা হবে ওয়াক্স ফর্মেই থাকবে, বাট যখন প্রিন্ট করা হবে ওইটা জাস্ট লিকুইড ফর্মে নিয়ে তারপরে হচ্ছে পেপারের উপর ছাপা দেওয়া হয়, এরকম একটা ব্যাপার।
আচ্ছা, তাহলে এইখানেও কিছু ডিসঅ্যাডভান্টেজ, যেমন বললাম যে যেটা রয়েছে যে আমার ওই যে হিট করতে হয়, তারপর আবার সেটাকে কুল করে পরবর্তী লেটারটাকে আবার ছাপা দিতে হয়, প্রিন্ট করতে হয়, এরকম একটা ব্যাপার। তাহলে এই যে একবার হিট হচ্ছে একবার কুল হচ্ছে, এইটার উপরে কিন্তু স্পিডটা ডিপেন্ড করছে। এবং এই কারণে এদের যে টোনার, টোনার না সরি প্রিন্ট হেড, যেটা আসলে ছাপাটা দেয় সামনে, সেইটা আসলে বারবার চেঞ্জ করার প্রয়োজন হয়। ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার ওখানে থাকে, এবং স্পিডটাও কিন্তু কম হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা আসছি যে বর্তমানে আসলে সব থেকে বেশি ব্যবহার করা হয় যে প্রিন্টার গুলো, তার মধ্যে ইঙ্কজেট প্রিন্টার একটা রয়েছে, লেজার প্রিন্টারও রয়েছে। তো ইঙ্কজেট প্রিন্টার যেটা, এই প্রিন্টারের মধ্যে আসলে যদি কালার প্রিন্টার হয়ে থাকে, তো সেই কালার প্রিন্টারের জন্য হচ্ছে আমরা জানি বিভিন্ন কালার মডেল আমরা পড়েছি। যেমন 8 জিবি মডেল একটা রয়েছে, সেটা কিন্তু প্রিন্টারে ব্যবহার করা হয় না, সেটা ব্যবহার করা হয় কিসের, ডিসপ্লে মনিটরের ক্ষেত্রে। বাট আমরা ওখানে কিন্তু CMY একটা কালার মডেল পড়েছিলাম। এইটা কিন্তু আমার ব্যবহার করা হয় প্রিন্টারের ক্ষেত্রে। ঠিক আছে, প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। এবং এই ক্ষেত্রে আসলে ওই যে কালার গুলো সাদা কালো হলে সেক্ষেত্রে ওকে, সেক্ষেত্রে তো আর 8 জিবি মডেল বা CMY ওইটার দরকার হয় না, সেক্ষেত্রে জাস্ট ব্ল্যাক, গ্রে এইগুলো থাকলেই চলে। বাট এইখানে যেটাই যে কালারটাই প্রিন্ট করতে চাচ্ছি না কেন, সেই সেই কালারের আসলে কতগুলো নজেল থাকে, এবং এখানে কিন্তু লিকুইড আকারে ইঙ্কটা থাকে। এবং এটা সরাসরি পেপারটাকে টাচ করে না, জাস্ট স্প্রে করে দেয় বা শুট করে, যে পজিশনে আসলে আমার এখন কালিটা প্রয়োজন সেখানে শুট করে দেয়, কালিটা স্প্রে করে দেয়। এই জন্য কালার মানে ইঙ্কের স্পেলেজের যে ব্যাপারটা, সেটা কিছুটা কিন্তু এটার মধ্যে থাকে। বাট মানে খুব ভালো কোয়ালিটির প্রিন্টার অবশ্য সেই স্পেলেজের প্রবলেমটা কম থাকে, বাট কিছুটা থাকতে পারে। এটা তোমরাও হয়তো দেখবো অনেক সময় প্রিন্ট করতে গেলে যে একদম সরাসরি স্ট্রেট লাইন হচ্ছে না, একটু এদিক সেদিক হয়ে যায়, একটু স্পিল আউট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টারের ব্যাপার, এবং এটা অবশ্যই নন ইম্প্যাক্ট প্রিন্টার। এবং এই ক্ষেত্রে দেখা যায় এখানে কতগুলো আসলে ABCD দিয়ে আহ, মানে এই প্রিন্টারের যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেটা আসলে মার্ক করা আছে। তো এখানে প্রথমে একটা যেটা রয়েছে, এটা হচ্ছে আমার আহ, এই জায়গাটায় থাকে, এটা আসলে এখানে জুম করে দেওয়া আছে। তো এইখানে একটা থাকে হচ্ছে এজ গাইড। এজ মানে কর্নার, কর্নারটাকে গাইড করবে। দেখবা যে প্রিন্টারে আমি একটা কাগজ দিলাম, সেটা A4 সাইজের জন্য অথবা লেটার হোক বা আমার লিগ্যাল সাইজ হোক, সেটার জন্য কিন্তু একটা ওখানে একটা থাকে, প্লাস্টিকের থাকে, যেটা আমি কমিয়ে বাড়িয়ে সাইজটা ঠিক করতে পারি। ঠিক আছে, এবং যাতে বাঁকা না হয়ে যায় কাগজটা, এরকম ওখানে একটা গাইড দেওয়া থাকে, যেটাকে বলা হয় এজ গাইড। ঠিক আছে, তারপরে যেটা আছে, এই যে এই অংশটা এখানে হচ্ছে পেপার গুলো দেয়া হয়, যে এখানে এটাকে বলা হয় পেপার ফিড। ঠিক আছে, পেপার ফিড বা পেপার ফিডার বা শিট ফিডার বলা হয়ে থাকে, যে পেপার গুলো ওখানে দেয়া থাকে। আর এখানে একটা রয়েছে, এটা হচ্ছে পেপার গুলো যাতে পড়ে না যায়, সেজন্য হচ্ছে এটা যাতে পেপার গুলো এটার সঙ্গে হেলান দিয়ে থাকতে পারে, এরকম একটা ব্যাপার। আর ইঙ্কজেট প্রিন্টারে অনেক সময় দেখা যায় স্ক্যানারটাও ইন্টিগ্রেট করা থাকে। সেক্ষেত্রে কিন্তু আমার এইখানে যেমন এই যে দরজাটা বা উপরে যে কভারটা আছে, এটা উঠিয়ে এটা নিচে সেই কাগজটা দিয়ে আবার মানে ঢাকনাটা উঠিয়ে নিচে কাগজটা রেখে তারপর হচ্ছে স্ক্যান করা যায় বা প্রিন্ট করা যায়। তারপরে হচ্ছে যেটা এটাও আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমি কাগজ দিব, সাদা কাগজ, এখান থেকে হচ্ছে প্রিন্টেড কাগজটা আসলে বের হয়ে আসবে, এরকম একটা ব্যাপার। আর এটা জাস্ট পাওয়ার বাটন। এই প্রত্যেকটা বর্ণনা আসলে এখানে দেয়া রয়েছে, এটা থেকে তোমরা দেখতে পারবা। এখন এই ইঙ্কজেট প্রিন্টারের জন্য যেটা হচ্ছে যে আসলে এটা আমরা আগে যে প্রিন্টার গুলোতে বলে এসেছি, যে আসলে যেমন থার্মালে বলেছি যে এখানে হিট করতে হয় তারপর কুল করতে হয়। আমার ইঙ্কজেট প্রিন্টারে কিন্তু সেই ব্যাপারটা থাকে না। ঠিক আছে, এবং এটা আসলে যে অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে কার্ট্রিজটা যেটা কিনতে হয় সেটা একটু এক্সপেন্সিভ, তুলনামূলকভাবে এক্সপেন্সিভ। আর একটা হতে পারে যে এটা যেহেতু লিকুইড ফর্মে ইঙ্কটা ব্যবহার করছে, তো এখানে স্পিলেজের একটা ব্যাপার কিন্তু থাকে, এরকম এখানে হতে পারে। বাট এটা কিন্তু হাই কোয়ালিটির ইমেজ গ্রাফিক্স এগুলোকে প্রিন্ট করতে পারবে।
ঠিক আছে, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি লেজার প্রিন্টার। এখন এই লেজার প্রিন্টারটা কিন্তু নর্মালি বর্তমানে ব্যবহার করা হয়, এবং এটা আসলে ডুপ্লেক্স মোডে বা ডিএন যেটা রয়েছে ডুপ্লেক্স মোডেও কিন্তু মোডেও এটা ব্যবহার করা হয়। অর্থাৎ একত্রেই কিন্তু দুই পাশ প্রিন্ট হয়ে যেতে পারে অটোমেটিক্যালি। তো এটা হয়ে থাকে, এইটার মধ্যেও আসলে অনেকগুলো আসলে কম্পোনেন্ট রয়েছে, এক একটা কম্পোনেন্টের এক এক রকম কাজ। তো মেইনলি হচ্ছে এইটা পেপার ট্রে। এখানে হচ্ছে আমি পেপারটাকে ইনপুট দিব, তারপরে এখানে বিভিন্ন রোলার রয়েছে, এখান থেকে প্রিন্ট হয়ে এখান থেকে পেপারটা এক্সিট হবে, আউটপুট পেপারটা, প্রিন্টেড পেপারটা। মাঝখানে এখানে বেশ কিছু আমার পার্টিকেল ইনস্ট্রুমেন্ট রয়েছে, এটা বিভিন্ন ভাবে কাজ করে। তো এখানে লেজার প্রিন্টারের যে মেইন ব্যাপারটা হচ্ছে লেজার লাইট, সেটা আছে এখানে। তো এটা আসলে আমরা যেহেতু বলেছি খুব বেশি আমরা পড়বো না, জাস্ট আমি বেসিক যে ধারণাটা সেটা দিয়ে দিচ্ছি। কারণ আমাকে তো প্রথমে এখান থেকে শিট বা পেপার সেটাকে ফিড করতে হয়, পেপার ফিডার বা পেপার ট্রে বা শিট ফিডার যেটাই বলি না কেন, এটা হচ্ছে সেটা দেওয়ার পরে রুলারের সাহায্যে কিন্তু আসি। এবং আমরা যখন এর আগে ডট ম্যাট্রিক্স এই প্রিন্টারটা পড়েছিলাম, আমরা বলেছিলাম যে এটা আসলে ডাস্কি এনভায়রনমেন্টে কাজ করতে পারে। বাট আমার লেজার প্রিন্টারটা কিন্তু কোনো ধরনের ডাস্কি এনভায়রনমেন্টে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো এনভায়রনমেন্টে ভালো কাজ করবে না। এই জন্য হচ্ছে দেখা যায়, বা আমরা হয়তো এখন একটা কাগজে প্রিন্ট করেছি, তো সেই টোনারের যে কিছু ক্ষুদ্র পার্টিকেল সেটা হয়তো বা আমার এই ড্রামের মধ্যে থেকে যেতে পারে। ঠিক আছে, তো সেটা থাকলেও কিন্তু হবে না, তো এই জন্য ওইটাকে ক্লিন করতে হয়। এই জন্য এখানে যে একটা অপশন আছে, ক্লিনিং অপশন রয়েছে, এখানে ওইটার মাধ্যমে হচ্ছে এটা ক্লিন করা হয় যাতে কোনো রকমের পার্টিকেল এখানে না থাকে, ধুলা না থাকে। এরপরে যে ব্যাপারটা থাকে যে আমার কিন্তু ওইটাকে চার্জ করতে হয়। ঠিক আছে, চার্জ করতে হয় কি, এখানে একটা তার ওয়্যার থাকে, যে অনেক করোনা ওয়্যার আছে এটাকে বলা হয়। তো এইটার মাধ্যমে আসলে আমার টোটাল যে ড্রামটা রয়েছে এইটাকে আসলে একটা নেগেটিভ চার্জ তৈরি করে এখানে। ঠিক আছে, এই যে টোটাল যে এটাকে বলা হয় ড্রাম। ঠিক আছে, ফটো রিসেপ্টর ড্রাম অ্যাসেম্বলি। তো এই টোটালটাকে হচ্ছে প্রথমে নেগেটিভলি চার্জ করা হয়, নেগেটিভ চার্জ দেওয়ার জন্য বলা হয়েছে চার্জ দি ইমেজ। এরপরে যে সফট কপিটাকে আমি আসলে প্রিন্ট করতে, যে জিনিসটাকে প্রিন্ট করতে চাচ্ছি সেইটার একটা ইমেজ ফর্ম এখানে তৈরি করা হয়। এবং আমরা যেরকম আহ, কি বলে, যখন আমরা ডিসপ্লে করেছি এখানে আমরা পড়েছি যে স্ক্যান লাইনের একটা কনসেপ্ট পড়েছিলাম, পিকজেলের একটা কনসেপ্ট পড়েছিলাম, যে লাইন বাই লাইন এটা কিন্তু স্ক্যান করে। তো এইখানে যেটাই আমরা প্রিন্ট করতে চাই না কেন সেইটা কিন্তু আমার এইখানে সেইটা এই ড্রামটা যে দেয়া আছে এটা ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এক একটা লাইন করে এখানে সেই ইমেজটা তৈরি হয় ড্রামের উপরে। ঠিক আছে, ড্রামের উপরে সেই ইমেজটা তৈরি হয়। এরপরে যে কাজ হয়, এবং সেইটা কিন্তু আমরা ওই কি করেছি, নেগেটিভলি চার্জ, আমরা বলেছি আগে নেগেটিভ চার্জ থাকে এখানে। তো ইমেজটা তৈরি করা হয়, এরপরে হচ্ছে এই যে লেজারটা রয়েছে, লেজারের মাধ্যমে কিন্তু আমার একটা একটা লাইন নেওয়া হয়। অর্থাৎ যে লাইনটা, আমি তো টোটালটাকে একত্রে প্রিন্ট করতে পারছি না, আমি একটা একটা লাইন করে কিন্তু আমাকে প্রিন্ট করতে হচ্ছে। তো যে লাইনটা আমি প্রিন্ট করব সেই লাইনটাকে লেজার লাইটের মাধ্যমে কি হয়, মানে পজিটিভলি চার্জড করা হয়। ওটা কিন্তু নেগেটিভলি চার্জ ছিল, বাট ওইটাকে তখন যে লাইনটাকে আমি এখন মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা বলা হয় সেটাকে পজিটিভলি চার্জড করা হয় আমার লেজার লাইটের মাধ্যমে। ওকে, তারপর পজিটিভলি চার্জ হওয়ার পরে এই যে টোনারটা রয়েছে, টোনার, এই যে ট্রান্সফার টোনার, এই টোনারে কিন্তু টোনারটা থাকে কি প্লাস্টিক পার্টিকেল দিয়ে তৈরি করা থাকে, অনেক কিছু হয়তো থাকে, প্লাস্টিক পার্টিকেলও থাকে। এবং এই টোনারটা হচ্ছে আবার নেগেটিভলি চার্জ। তাহলে যখন আমার এই ড্রামে সবকিছু নেগেটিভলি চার্জ থাকে তখন কিন্তু টোনার সেটাকে অ্যাট্রাক্ট করতে পারে না। বাট যখনই লেজার লাইটের মাধ্যমে একটা লাইনকে পজিটিভলি চার্জ করে দেওয়া হয় তখন এই টোনারটাকে, টোনার কি করে ওইটাকে অ্যাট্রাক্ট করে, অ্যাট্রাক্ট করে সেই টোনার পার্টিকেল গুলো এখান থেকে যে পেপারটা ফিট করা হয় সেই পেপারে একটা একটা লাইন করে সেই টোনার পার্টিকেল গুলো পড়তে থাকে। ঠিক আছে, তো এই যে পেপারে কিন্তু পেপারটার উপরে কিন্তু থাকে পজিটিভলি চার্জড ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে প্রথমে ড্রামটা নেগেটিভ থাকলো, সেটা লেজারের মাধ্যমে এক লাইন আমি পজিটিভ করলাম, আর পেপারটাও পজিটিভলি চার্জ থাকলো। এবং তারপরে লেজারটার মাধ্যমে যখন আমি একটা পজিটিভলি চার্জ লাইন পেলাম, টোনার সেই লাইনটাকে কি করলো, পেপারের উপর ফিট করে দিল, পেপারের উপর সেট করে দিল।
ঠিক আছে, প্লাস্টিক ম্যাটেরিয়াল গুলো, টোনারের ম্যাটেরিয়াল গুলো পেপারের উপর রাখলো এক লাইন করে, যেহেতু এই ড্রামটা ঘুরছে, ঠিক আছে, এটা ঘুরছে, এক লাইন করে রাখবে। এখন শুধু তখন কিন্তু সেটা সলিডের মতো করে রয়েছে পার্টিকেল, তাহলে সেটা পেপারের গায়ে তো আমার সেট করতে হবে। সেট করার জন্য এখানে আমার এই যে ফিউজ ইমেজ আছে, ফিউজ ইমেজ টু পেপার, ফিউজ মানে হচ্ছে এখানে একটা হিট দেয়া হয়। হিট দিলে কি হয়, ওই প্লাস্টিক টোনার ম্যাটেরিয়াল গুলো গলে যায়, মেল্টেড হয়, হয়ে ওটা পেপারে এরপর আবার শুকানো হয়, তখন পেপারের গায়ে ওইটা কিন্তু সেট হয়ে যায়। এই রকম করে যখন সেট হয় তখন এখানে আরো কিছু রোলার রয়েছে, এটার মাধ্যমে তখন পেপারটা এক্সিট হয়। এর ভিতরে তো আসলে আরো অনেক ফিজিক্সের মেকানিজমও রয়েছে, সেগুলোর দিকে আমরা আসলে যাব না, আমরা একদম বেসিক যে ব্যাপারটা সেটা এখান থেকে দেখলাম। এখানে কিন্তু এটা বর্ণনাও দেওয়া রয়েছে। এখন এইটা কিন্তু আসলে ওর রাইভাল বলা হয় ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টার এটা কিন্তু পরস্পরের রাইভাল বলা হয়। বাট এটা আমরা যেরকম বলেছি, যে আমরা ইঙ্কজেট প্রিন্টারের ক্ষেত্রে কার্টিজটা বলেছি এক্সপেন্সিভ, বাট লেজারের ক্ষেত্রে কিন্তু এটা আরেকটু বেশি এক্সপেন্সিভ। এটা একটু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, বাট এটা কিন্তু ইঙ্কজেট প্রিন্টারের তুলনায়ও, যখন আমরা এইটা হিসাব করব যে পার মিনিটে কতগুলো পেজ প্রিন্ট করতে পারছে, স্পিডটা কত বেশি হচ্ছে, সেটা কিন্তু আমার লেজার প্রিন্টারে বেশি। এবং আমার ইঙ্কজেটের তুলনায় কিন্তু বেশি ভালো কোয়ালিটির এবং বেশি ভালো কোয়ান্টিটি এবং কোয়ালিটির ইমেজ আমার তৈরি করতে পারে লেজার প্রিন্টার। বাট এইখানে ওই যে একটু রয়েছে যে এক্সপেন্সিভ যে ব্যাপারটা রয়েছে, সেটা তো এখানে থেকেই যাচ্ছে। এরকম একটা ব্যাপার কিন্তু আমার এখানে রয়েছে। তবে আহ, এটাই আমরা বলতে পারি যে ইঙ্কজেটেও ভালো প্রিন্ট হয়, বাট ইঙ্কজেটের তুলনায় লেজারে বেশি ভালো প্রিন্ট হয়, বাট একটু বেশি এক্সপেন্সিভ। এই পার্থক্যটা আমরা ধরে নেবো এখানে। আচ্ছা, এরপর রয়েছে 3D প্রিন্টার। তো আমরা বিভিন্ন মুভি টুভিতে দেখেছি, আমি বাস্তবে এখন পর্যন্ত যদিও দেখিনি কোনো 3D প্রিন্টার। তো 3D প্রিন্টার এখানে বেশ কিছু দুই একটা এক্সাম্পল দিব জাস্ট। তো 3D প্রিন্টারে কি হয়, এখানে আসলে এটা কিন্তু কয়েক শত বা কয়েক হাজার 2D প্রিন্টার, যে 2 ডাইমেনশনাল প্রিন্টার রয়েছে, সেগুলোর কম্বিনেশনে কিন্তু একটা 3D প্রিন্টার তৈরি করা হয়। এবং এখানে যেমন এখানে একটা দেখা যাচ্ছে কম্পিউটারের মনিটর, এখানে ক্যাড ক্যাড এর মাধ্যমে যে কোনো 3D সফটওয়্যার মাধ্যমে কিন্তু আসলে একটা যে জিনিসটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যে ম্যাটেরিয়ালটা তৈরি করতে চাচ্ছি, সেইটার একটা ইমেজ তৈরি করা হয়, 3D ইমেজ। এরপরে হচ্ছে এই ইনপুটের অপশন থাকে, এটা তো জাস্ট একটা পোর্শন। এখানে দেখো এই ছবিটার মতো কিন্তু এখানে একটা ডিজাইন তৈরি হচ্ছে, বাট এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, সেটা হোক প্লাস্টিক বা যে ম্যাটেরিয়াল হোক, সেটা কিন্তু লেয়ার বাই লেয়ার ইনপুট দিতে হয়, ইনপুট দেওয়ার মতো ব্যাপার থাকে। সেখান থেকে হচ্ছে আমার এখানেও বিভিন্ন নজেলের মাধ্যমে জাস্ট নির্দিষ্ট জায়গায় ওইটা বসিয়ে প্রিন্টিংটা করা হয়। এখানে যেরকম একটা 3D প্রিন্টার রয়েছে, অনেকগুলো প্রিন্টার একত্রিত হয়ে তারপরে তৈরি করেছে টোটাল একটা সেট আপ। আর এর ব্যবহার তো আসলে বর্তমানে অনেক কিছুতে রয়েছে, যেমন এই এখানে কয়েকটা এক্সাম্পল রয়েছে। তো কনস্ট্রাকশন আসলে কিভাবে ব্যবহার করা হয় তার একটা দিব আমি। আচ্ছা, এখন প্রিন্টিং প্রসেসটা জাস্ট ওই রকম, যেটা যেটা প্রথমে একটা ক্যাড বা যে কোনো 3D সফটওয়্যারের মাধ্যমে একটা ইমেজ তৈরি করা হয়। তারপরে সেখান থেকে হচ্ছে আমার ওই ইনপুটটা দেয়া হয়, আর যেটা বলেছি যে কতগুলো লেয়ার বাই লেয়ার ইনপুটের অপশন থাকে, যে আমি কোন ম্যাটেরিয়ালটা দিয়ে আসলে আউটপুটটা চাচ্ছি, কোন ম্যাটেরিয়াল দিয়ে আমি আসলে এটা তৈরি করতে চাচ্ছি, সেই অনুযায়ী ম্যাটেরিয়ালটাকে আমার ইনপুট দিতে হয় নির্দিষ্ট সময় পরে পরে। এবং সেই অনুযায়ী আবার ওইটা কি হয়, ওই যে নজেলের মাধ্যমে সেই ম্যাটেরিয়ালটা নির্দিষ্ট একটা জায়গায় পড়বে, পড়ার পরে সেটা আবার শুকানোর সময় দেওয়া হবে, তারপরে আবার পরবর্তী লেয়ারটা পড়বে, এরকম একটা ব্যাপারে এটা কাজ করে। আচ্ছা, এখন এখানে প্রিন্টারের কস্টের কথা বলা আছে, যে কিরকম কস্ট হতে পারে। অবশ্যই 3D প্রিন্টার যেহেতু বলেছি যে কয়েক শত বা কয়েক হাজার 2 ডাইমেনশনাল প্রিন্টারের মাধ্যমে কিন্তু আমার 3D প্রিন্টারটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কস্ট আমার নর্মাল যে প্রিন্টার গুলো রয়েছে সেগুলো থেকে বেশি হবে। যদিও বেসিক হিসেবে কিন্তু নর্মাল ইঙ্কজেট লেজার প্রিন্টার যেগুলো আছে, বেসিক কনসেপ্ট কিন্তু ওইগুলোরই থাকে, ঠিক আছে। বাট তারপর এটা তৈরি করা হয়, এবং এটার কস্ট যেটা এখানে বলা আছে, যদি একদম মানে কম দামে যেটা, সেটার দামও কিন্তু $100 থেকে $500।
আর যেটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যবহার করা হয় সেটা বলা আছে $1,00,000 মতো, বর্তমানে হয়তো আরো বেশিও হতে পারে। এই ইনফরমেশন আমি একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, রেফারেন্সে লিংক দেয়া আছে। তোমরা যদি আরো বেশি এটা সম্পর্কে জানতে চাও তোমরা সে লিংকে গিয়ে জানতে পারবে। আচ্ছা, এখানে জাস্ট একটা ভিডিও দেয়া আছে যে আসলে আমার এই যে 3D প্রিন্টার টেকনোলজি এটা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে। It may look like toothpaste, but this 3D printing technology is spitting out a 1,900 square foot house. The concrete foundation, interior and exterior walls, and utility conduits. This is the final product. We're trying to build open houses in Hampton. দেখো এইখানে কিন্তু টোটালি আমাদের যেটা রয়েছে যে একটা ঘর, টোটাল একটা বিল্ডিং, যেটা 1,500 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, সেইটা কিন্তু তৈরি করা হয়েছে মাত্র 2 দিনে, এবং সেটা করা হয়েছে একটা 3D প্রিন্টারের মাধ্যমে। টোটাল যে ঘরটা, 3টা বেডরুম, 2টা বাথরুম সহ টোটাল ঘরটাই তৈরি করা হয়েছে একটা 3D প্রিন্টারের মাধ্যমে। এবং এইটাকে বলা হয় যে প্রথম 3D প্রিন্টেড হোম। ঠিক আছে, এবং এটা তৈরি করা হয়েছে এবং খরচটাও হয়েছে অনেক কম, যেটা এখানে বলা হয়েছে যে সময়টাও অর্ধেক হয়েছে এবং প্রাইসটাও কিন্তু অর্ধেক অর্ধেক হয়েছে এখানে। এই টোটাল ঘরটাই কিন্তু আমার তৈরি করা হয়েছে 3D প্রিন্টারের মাধ্যমে। It's cheap. Our profits will be higher, and we'll be able to show that with more projects that we do. How do you sell a 3D printed house? I would like to make it sells itself. What is the weirdest thing anybody has ever said to you when they walk into this place? Oh man, is it plastic? The company now has the permits to build on this site down the road, the first 3D printed home for sale to the public. 1,500 square feet, 3 bedrooms, 2 baths, listed at just under $300,000. That's about half the price of a comparable new home in the area. The offers are in the thousands. We are getting people are seeing the price across the nation and loving that. Potential buyers like the Johnsons from Kansas City are already lining up. We've been looking since September of last year. A lot of the homes in আচ্ছা, এটা হচ্ছে গেল দেখলা যে একটা আসলে 3D প্রিন্টারের মাধ্যমে কিভাবে আসলে একটা টোটাল বিল্ডিং তৈরি করা হয়েছে। এবং এখানে কিন্তু একবার তৈরি করার পরে সেটা একটু দেখা যায় অমসৃণ যে পোর্শনটা রয়েছে, প্রথমে হয়তো অমসৃণ একটা পোর্শন তৈরি হয়, তারপর আবার সেই পোর্শনটাকে কিন্তু আসলে মসৃণ করার পদ্ধতিও কিন্তু সেখানে রয়েছে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার যে আসলে 3D প্রিন্টার টেকনোলজিটা কোথায় চলে গিয়েছে। তো এখানে ইনপুট হিসেবে যেটা বললাম, কিছু প্লাস্টিক রয়েছে, কিছু সিমেন্টের ম্যাটেরিয়াল, এরকম কিছু ম্যাটেরিয়াল কিন্তু এখানে রয়েছে। জাস্ট ওয়ার্কারও লাগছে, বাট কম ওয়ার্কার বলেছে যে মাত্র 3 জন ওয়ার্কার বা তারও কম বেশি এরকম ওয়ার্কার নিয়েছে, এবং সেটার মাধ্যমে কিন্তু একটা তারা টোটাল বিল্ডিং তৈরি করে ফেলেছে, যেটার দামটাও হয়েছে খুবই কম। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই জন্য এখানে অ্যাডভান্টেজ তো আমরা পেয়ে গিয়েছি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটাই করা হোক না কেন, যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু এনাফ স্ট্রেংথটা নাও হতে পারে, যে বেসিক্যালি আমাদের অরিজিনাল যেটা তৈরি করা যেতে পারে ঠিক সেটার মতো নাও হতে পারে, অ্যাকুরেসি ইস্যু থাকতে পারে। এই কারণে কিন্তু এটার আসলে পোস্ট প্রসেসিং এর কিছু ব্যাপার আছে। অর্থাৎ 3D প্রিন্টারের মাধ্যমে আমি যে জিনিসটাই তৈরি করি না কেন, যে ফিজিক্যাল অবজেক্ট তৈরি করি না কেন, সেটা কিন্তু তৈরি করার পরে সেটা কিছুটা পোস্ট প্রসেসিং করতে হয়, সিকিউরিটি, অ্যাকিউরেসি, স্ট্রেংথ এগুলো মেজার করার জন্য। আচ্ছা, এটা গেল আসলে প্রিন্টিং ইস্যু। এরপর রয়েছে স্ক্যানার। স্ক্যানারে আসলে বেশি মানে একদম জাস্ট কয়টা ভাগ এগুলো আমরা পড়বো। স্ক্যানারের কনসেপ্টও আমরা জানি যে আমাদের যে কোনো হার্ড কপি যেটা রয়েছে সেটাকে আমরা চাইলে ডিজিটাল ইমেজ বা সফট কপিতে পরিণত করতে পারি। এবং এটা এটা যে পরিবর্তন করা হয় সেটা কিন্তু করা হয় হচ্ছে আমার লাইন বাই লাইন, ওয়ান লাইন এট এ টাইম, এরকম করে। অর্থাৎ স্ক্যান লাইনের যে ব্যাপারটা রয়েছে সেই কনসেপ্টে কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে স্ক্যানার। এবং এটার মেইনলি হচ্ছে 3টা মানে কম্পোনেন্ট আছে, গ্লাস প্লেট এবং কভার। আমরা জানি যে একটা এই যে উপরে একটা কভার থাকে, এটার নিচে একটা গ্লাস প্লেট থাকে, এবং ওইটার নিচে একটা কিন্তু স্টেনলেস স্টিলের একটা স্টিলের একটা দণ্ড থাকে, সে লাঠির মতো, সেটা কিন্তু মুভ করে, ওয়ান লাইন ওয়ান লাইন করে মুভ করে, এবং এখানে একটা লাইটের ব্যাপারও থাকে।
তো ওই যে রডটা মুভ করে, সেটা মুভ করে হচ্ছে একটা স্টেপার মোটরের মাধ্যমে। আর স্ক্যানিং হেড যেটা রয়েছে, অর্থাৎ আমরা একটা স্ক্যান লাইনের ও তো প্রথম শুরু করতে হয়, তারপরে তার পরের ডট অর্থাৎ পিক্সেলের মতো করে এরকম করে করে যেতে হয়, ওটা মুভ করে। এবং সে মুভ করানোর জন্য এখানে একটা হোয়াইট ব্রাইট লাইট সোর্স থাকে, কতগুলো মিরর থাকে। সেই মিররের মাধ্যমে অরিজিনালটা রিফ্লেক্টেড ব্যাক হয়ে কিন্তু আসলে আমার একটা ইলেকট্রিসিটিতে কনভার্টেড হয়। কতগুলো আসলে এই যে চার্জ কাপলড ডিভাইসের মাধ্যমে, সিসিটি অথবা সিআইসি এর মাধ্যমে কিন্তু মেইনলি এটা হয়ে থাকে। আর যে একটা স্টেনলেস স্টিল বারের কথা বলেছিলাম, সেটাকে বলা হয় স্টেবিলাইজিং বার। জাস্ট এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে একটা স্ক্যানার তৈরি করা হয়ে থাকে। এবং এটার যে তিনটা ভাগ রয়েছে, নর্মালি আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় ফ্ল্যাট বেড স্ক্যানার। এটা আমরা তো অফিসিয়াল ক্ষেত্রে দেখা যায় ছোটখাটো ব্যবহার করি, বাট যদি অনেক বড় ম্যাপ বা অনেক বড় কিছু প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে বড় স্ক্যানার যেগুলো রয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায়। আর শিট ফেড যেটা, এইটা হচ্ছে যেমন ফ্ল্যাট বেডে কি হয়, আমরা চাইলে একটা বইও আমরা স্ক্যান করে পৃষ্ঠ মানে টোটাল বইটা কিন্তু খুলতে হয় না, না খুলেও আমরা কিন্তু পেজ বাই পেজ স্ক্যান করতে পারি। বাট শিট ফেড যেটা, এখানে হচ্ছে যে কোনো একটা লুজ শিট, যে কোনো একটা পেজ দিব, সেটা সে প্রিন্ট করবে, একটা লুজ পেজ দিব, ওইটা সে স্ক্যান করবে, এরকম একটা ব্যাপার। আর হ্যান্ড হেল্ড যেটা হয়, এটা জাস্ট লোগো টোগো যেগুলো রয়েছে এই জিনিসগুলোকেই আসলে স্ক্যান করার জন্য, যেমন সেটা সাধারণত 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম যে কোনো কিছু থাকলে সেটাকে স্ক্যান করতে পারে। এবং হ্যান্ড হেল্ড হাতে ধরে স্ক্যান করা যায়, সেক্ষেত্রে হাতটা কিন্তু স্টিডি অবস্থায় রাখতে হয় যাতে লাইন এলোমেলো না হয়ে যায়, অর্থাৎ লাইন বাই লাইন সে সরাসরি যাতে স্ক্যান করতে পারে। এখানে ওগুলো একটু বর্ণনা দেওয়া রয়েছে। এখন প্রিন্টার এবং স্ক্যানারেরও ইন্টারফেসিং সিস্টেম রয়েছে, যে কিসের মাধ্যমে আমরা আসলে এটা কমিউনিকেট করবে কম্পিউটারের সাথে। সেটা জাস্ট আমরা এর আগে যে ইন্টারফেসিং ব্যাপারগুলো করেছি সেটাই রয়েছে। যেমন এটা সিরিয়াল ইনপুট নিতে পারে, অর্থাৎ 1 বিট বাই 1 বিট হতে পারে, প্যারালালি কাজ করতে পারে, অর্থাৎ মাল্টিপল বিটস পার পার সেকেন্ড বা কিছু এরকম করে কাজ করতে পারে। আবার বর্তমানে যেটা হয়, আমরা তো ইউএসবি পোর্টের মাধ্যমে ব্যবহার করি, আমাদের তার মানে হচ্ছে ইন্টারফেসিংটা হয় হচ্ছে ইউএসবির মাধ্যমে। আবার যেমন আমরা ল্যানের মাধ্যমে কিন্তু প্রিন্ট করতে পারি, সেক্ষেত্রে আমার এনআইসি দরকার হয়, তাহলে এটা হচ্ছে সে নেটওয়ার্ক ইন্টারফেস দরকার হয়ে থাকে, যেমন এনআইসি। আবার ইনফ্রারেড যেটা রয়েছে ওয়্যারলেস এর ক্ষেত্রে আমরা ইনফ্রারেডটা ব্যবহার করতে পারি। আর এসসিএসআই এটা আসলে ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে। এসসিএসআই ইন্টারফেসিংটা এটাও যদিও এখন কমে গিয়েছে, তেমন একটা ব্যবহার করা হয় না। তারপর আইট্রিপলি ফায়ার এটা একটা রয়েছে, এটা কিন্তু আসলে হাই স্পিড কানেকশন এটা রয়েছে, হয়তো কেউ ব্যবহার করতে পারো। আর ওয়্যারলেস যেটা রয়েছে আমার ব্লুটুথ হতে পারে। আর এখানে ইনফ্রারেড কথা বলেছি, এগুলোর মাধ্যমে কিন্তু আমার এই কাজগুলো হতে পারে। ঠিক আছে, জাস্ট এখানে 8টা ইন্টারফেসিং এর সিস্টেমের কথা বলা রয়েছে, বাট বর্তমানে হচ্ছে বেশিরভাগই দেখা যায় ওয়্যারলেস অথবা আমরা ইউএসবি ব্যবহার করে থাকি বেশি। আর এখানে আসলে আমরা প্রিন্টার বা স্ক্যানার কিভাবে ইনস্টল করব, এটা জাস্ট ইজি টু ইউজ ব্যাপার। যে আমরা একটা পাওয়ারের সঙ্গে কানেক্ট করতে হবে, কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে হবে, এরপর সফটওয়্যার ইনস্টল করতে হবে, কনফিগার করতে হবে, তারপরে একটা টেস্ট পেজ প্রিন্ট করে আমাকে দেখতে হবে যে আসলে এটা ঠিকভাবে হচ্ছে কিনা, এই জাস্ট এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরপর ট্রাবল শুটিং এর যে ব্যাপার, যে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটা আসলে কিভাবে ট্রাবল শুট করা যায়। এখানে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কিছু প্রবলেমের কথা বলা আছে, যে আমরা যেটা প্রিন্ট করব সেটা আসলে কালিটা, এখানে কিন্তু ব্যাপার আছে যে ব্ল্যাক যে ব্যাপারটা রয়েছে, এই RGBর মডেল বা হোক বা CMY মডেল যেটা হোক, আমরা ওখানে দেখেছি যে যখন আসলে মাইনাস বা অ্যাডিটিভ প্রসেস বা মানে আমার বিয়োগাত্মক প্রসেস, যেমন RGB থেকে 1 মাইনাস করলে CMY পাওয়া যায়, এরকম অনেক কিছু পড়েছি। বাট যেটাই হোক না কেন, ভালো কোয়ালিটির ব্ল্যাক তৈরি করা কিন্তু আসলে টাফ ব্যাপার। এজন্য কিন্তু এগুলোর সঙ্গে কে CMYK এই মডেলটা প্রিন্টারের সঙ্গে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ CMY এর মাধ্যমে ব্ল্যাক তৈরি না করে আলাদা করে ব্ল্যাক পার্টিকেল বা ব্ল্যাক নজেল কিন্তু ব্যবহার করা হয়।
তো যেটাই ব্যবহার করা হোক না কেন, যে প্রিন্টের যে পেপারটা আমরা পাই সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে সে প্রিন্টটা হালকা হালকা হয়ে যায়। খুব ভালো কোয়ালিটির প্রিন্ট হয়তো অনেক সময় হয় না, আবার প্রিন্টার হয়তো সমস্যা করছে, আমার পেজ নিচ্ছে না, প্রিন্ট হচ্ছে না, বা যে ক্যারেক্টারটা প্রিন্ট করলাম সেটা হয়তো হাফ প্রিন্ট হয়েছে বাকিটা হয়নি, এই জাতীয় বেশ কিছু প্রবলেম কিন্তু আমার হতে পারে। লেজার প্রিন্টারের ক্ষেত্রেও কিন্তু এই যে আফসা প্রিন্ট হওয়া বা ঘোস্টিং এর যে ব্যাপারটা, অর্থাৎ একটা প্রিন্ট হয়েছে তার উপরে হয়তো অন্য একটা লাইন আবার প্রিন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, অর্থাৎ টোনার পার্টিকেল গুলো যে ওয়ান লাইন স্ক্যান করছে, বাট কোনো কারণে হয়তো একটা লাইনের উপর আর ওই লাইনটাই আবারও স্ক্যান হয়ে প্রিন্ট হচ্ছে, এরকম যে হচ্ছে, এরকম বেশ কিছু ব্যাপার হতে পারে, পেপার জ্যাম হতে পারে। তারপর ওইখানে যে মেমোরির একটা ব্যাপার, মেমোরি থাকে কিন্তু লেজার প্রিন্টারে, সেখানে ওভারফ্লো হতে পারে, এবং বিভিন্ন প্রবলেম কিন্তু আসলে আমার প্রিন্টারের ক্ষেত্রে হতে পারে। তো এটা ট্রাবল শুট করার জন্য মেনলি যেটা বলা হয় যে আসলে সফটওয়্যার অনেক সময় আমার রিইনস্টল করা লাগতে পারে, বা হয়তো বা আমার কম্পিউটারটা অথবা প্রিন্টারটা রিস্টার্ট করা লাগতে পারে, এটা হতে পারে, অথবা আমার রিকনফিগার করা লাগতে পারে, এরকম বেশ কিছু ব্যাপার করে কিন্তু আসলে ট্রাবল শুট করা যায়। এখানে যেটা সেটা বলা রয়েছে, বা যেটা বলা হয়েছে যে ওভারহিট হয়েছে কিনা, আমার পরিবেশটা বা এনভায়রনমেন্টটা আসলে ডাস্কি কিনা, সেই অনুযায়ী কিন্তু আমার এটা কাজ করতে হবে, ঠিক আছে। আমরা আসলে আমার পড়ার শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে জাস্ট ওটা বলা আছে যে কি ধরনের টুল ব্যবহার করে আসলে প্রিন্টার বা স্ক্যানার আমরা ট্রাবল শুট করতে পারি। এক্ষেত্রে আসলে আমরা চেক করে দেখতে পারি, বা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমরা টোটালটা খুলে দেখতে পারি, বা যে আমরা বলেছি যে এটা আসলে ক্লিন এনভায়রনমেন্টেই কাজ করতে পারবে, তো সেক্ষেত্রে কিছু এইগুলো পরিষ্কার করার জন্য কিছু সলিউশন কিনতে পাওয়া যায়, তো সেগুলোর মাধ্যমে হয়তো আমরা ক্লিন করে দেখতে পারি। কোনো কিছুতে যদি কাজ না করে তখন হয়তো বা আমার সেটা চেঞ্জ করা লাগবে, এরকম হতে পারে, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল আসলে আমার আজকের পড়ানো প্রিন্টার এবং স্ক্যানার কনসেপ্ট, এবং এখানে আসলে বেশ কিছু রেফারেন্স দেওয়া রয়েছে, তোমরা যদি চাও এখান থেকে আসলে নিয়ে তোমরা পড়তে পারো। এগুলো আসলে অনেক পড়াশোনা, প্রিন্টারের ব্যাপারে জানতে চাইলে অনেক কিছু জানতে পারো, তো সেটা এখান থেকে নিয়ে দেখতে পারো। তো আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে? সবাই বুঝতে পেরেছো? যদি এটা খুব ইজি একটা কনসেপ্ট, সবাই বুঝতে পেরেছো আশা করছি। তো আমরা আসলে একটু অ্যাটেন্ডেন্সের দিকে যাই, যেহেতু কেউ রেসপন্স করছো না, তো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে। কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আইডি 1, 2, 3, 4, Yes, ma'am. 5, 6, 7, Yes, ma'am. 8, Yes, ma'am. 10, 11, Yes, ma'am. 12, 13, 14, Yes, ma'am. 15, Yes, ma'am. 16, Yes, ma'am. 17, Yes, ma'am. 18, Yes, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, Yes, ma'am. 22, Yes, ma'am. 24, Yes, ma'am. 25, 26, 28, Yes, ma'am. 29, 30, 31, Yes, ma'am. 32, 34, Yes, ma'am. 35, Yes, ma'am. 36, 37, Yes, ma'am. 38, 39, 40, Yes, ma'am. 41, Yes, Yes, ma'am. ma'am. 42, Ma'am, 39. Ma'am, 42 আছো? ma'am, 40 80.
হ্যাঁ ম্যাম সেটা তো দিয়েছি, 39। দেখতে পাচ্ছ তো। 42 আছো? 42? ওকে, 43, 44, Yes, ma'am. 45, ম্যাম 45 আছে, ও প্রেজেন্ট দিতে পারতেছে না। 45 আছো? আছে ম্যাম, জয়েন আছে। 46, Yes, ma'am. 49, 50, ইয়েস ম্যাম। 51, 52, 53, 54, Yes, ma'am. 55, Yes, ma'am. 51। 57, Yes, ma'am. 58, Yes, ma'am. 59, 60, Yes, ma'am. 61, 62, 63, 64, Yes, ma'am. 65, 66, Yes, ma'am. 67, Yes, ma'am. 68, Present, ma'am. 70, Present, ma'am. 73, Yes, ma'am. 74, Yes, ma'am. 29, Yes, ma'am. 18 সিরিজে 29, Yes, ma'am. 43, 44, Yes, ma'am. 47, 51, 56, 60, Yes, ma'am. 70, আচ্ছা অ্যাটেন্ডেন্সও তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে আর কেউ ম্যাম আছো যাদের? ম্যাম হ্যাঁ বলো। 29, 19 সিরিজে 29। Ma'am, 19 36. সিরিজ, 19 Ma'am, 19 সিরিজে series of 36. Ma'am, 44. 18 series of 29. 19 সিরিজে 29, জি ম্যাম। সামির Ma'am, রহমান আছো? জি ম্যাম। ম্যাম আর কে 18 বলো? ম্যাম 18 সিজে 36. 29 আছে ম্যাম, ওর মাইক্রোফোনে একটু সমস্যা। 18 সিরিজের কত? 29? জি ম্যাম। ওকে, আর কে আছো? Ma'am, 44. Ma'am, 36. 36, রুদ্র সাহা। আচ্ছা, এরপরে 44, 44 তো দিয়েছি নাকি? Ma'am, 18 সিরিজের 36. Ma'am, 36. Rudra. 19. 36 দিয়েছি। আর কেউ? বুঝতেছি না। 26. 26, ওকে। আর কেউ? আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিলাম। 60, ma'am. এখন হচ্ছে তোমাদেরকে আরেকটা ব্যাপার, যেটা ল্যাবের ব্যাপারে তোমরা 18 কি সিরিজের 60 প্রেজেন্ট আছে। 18 সিরিজের 60? জি ম্যাম। হ্যাঁ দিয়েছি তো। ম্যাম 38। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের ল্যাবের ব্যাপারে একটু কথা বলতে চাই। তোমাদের ল্যাবের ইমপ্রুভমেন্ট সম্পর্কে আমাকে একটু বলো। আমি তো এই আন্দোলনের আগেই দেখা যায় বা মাঝখানে হয়তো বা তোমাদের সিআর কে বলেছিলাম যে আমি যখনই ক্লাস খুলবে আমি তোমাদের প্রজেক্টের আপডেট নিব। সেইটা সম্পর্কে একটু তোমরা আমাকে বলো কি অবস্থা।
বলো বলো। ম্যাম আসলে আমরা বলছো না গ্রুপ কেন? করে করতেছিলাম তো, হ্যাঁ এই বলো। কারণে হচ্ছে বাসায় থাকার কারণে ওইভাবে অনেকেরই করা হয়নি। এই যে এখন ক্যাম্পাসে যাচ্ছি সবাই একসাথে, আবার করা শুরু হবে না। আচ্ছা, তার মানে অল্প তোমরা কয়েকটা কিন্তু টাইম দেন, আমরা কেউই মানে গুছিয়ে ফেলবেন। ইনস্ট্রুমেন্টও কেন নাই কেউই? ম্যাম ইনস্ট্রুমেন্ট অনেকের কিনছে, ইনস্ট্রুমেন্ট গুলো অনেকে গুছাই ফেলছে, কিন্তু ওই যে অনেকে আচ্ছা, যারা যেহেতু ঢাকায় আছে তোমাদের তারা হচ্ছে করা ইনস্ট্রুমেন্ট হয় গুলো নাই, কিনছে। তো সেক্ষেত্রে আমি একটু কথা বলে নেই। আসলে তোমাদের লিস্টটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, লিস্টটা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখছি হয়তো। তো তোমাদের দেখলাম 5 জন 6 জনও এরকম আছে আর কি, যে গ্রুপ তৈরি করেছো। তো তোমরা যেটা বলেছিলে যে টাকার একটা ব্যাপার সমস্যা রয়েছে, তা আমি যেটা দেখলাম যে তোমাদের রাসবেরি পাইয়ের যে ক্লোন ভার্সন যেগুলো আছে, তো সেই ক্লোন ভার্সনটার কিন্তু দাম খুবই কম, তোমরা খুবই 4-5 হাজার টাকার মধ্যে সেগুলো কিনতে পারবা। তো সেটা দিয়ে করো, যেহেতু তোমরা করা শুরু করো নাই এখনো। তো তোমরা যাদের গ্রুপ আসলে 6 জন মিলে আছে, তোমরা আসলে 2টা গ্রুপ করে ফেলো। 5 জন বা 6 জনের যাদের গ্রুপ আছে, তোমরা 2টা বা 3টা গ্রুপ করে ফেলো। যেহেতু তোমরা এখনো শুরু করো নাই কাজ এবং ইনস্ট্রুমেন্টও কেনো নাই, সেক্ষেত্রে তোমরা আসলে এই কাজটা করবা। ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? ম্যাম কয়েকজনে তো ইনস্ট্রুমেন্ট কেনা হয়ে গেছে, তারা কি করবে ম্যাম? মানে আপনি ইনস্ট্রুমেন্ট, যখন বলছিলেন যে আমাকে যখন ক্লোনের কথা বলছিলেন, রাজবেরি পাই ক্লোনের কথা, তখন তো অনেকেই ক্লোন কিনেই কাজ শুরু করছিল আর কি, গ্রুপ ওয়াইজ। হ্যাঁ এখন সমস্যা নাই তো ইনস্ট্রুমেন্ট গ্রুপ। অনেকে কিনছে না। হ্যাঁ সমস্যা নাই, তোমরা ক্লোন দিয়ে, যেহেতু তোমাদের এখানে একটা খরচের কথা তোমরা বলছিলা, তো ম্যাম খরচের ম্যাম ক্ষেত্রে আসলে ক্লোন দিয়ে করলে কিন্তু তোমাদের সেই খরচটা হচ্ছে না। সবাইটা না, আমি অনেককে দেখলাম যে তোমরা আসলে একজনেও গ্রুপ করেছো, আবার হয়তো 2 জন 3 জনেও করেছো, দ্যাটস ওকে। বাট যারা 5 জন বা 6 জন আছো, তোমরা একটু চেষ্টা করো গ্রুপটা ভাঙার। যেহেতু তোমাদের সেই 20,000 21,000 এরকম খরচ হচ্ছে না, কম হচ্ছে খরচ, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। ঠিক আছে? বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ তোমরা এটা আসলে, আমি তোমাদের এটা খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম, দিল। আচ্ছা, যেরকম তোমাদের, আচ্ছা পেয়েছি, যেমন 2 নম্বর, 2 নম্বর না আসলে, যে জান্নাত তোফা, তারপর নাজনীন, শিশির ভুঁইয়া, সুমিত শিকদার, তোমরা দেখা যায় 6 জন মিলে একটা গ্রুপ করেছো, স্মার্ট ভেহিকেল সিকিউরিটি সিস্টেম। তো তোমরা এটা ভেঙে 2টা গ্রুপ করবা। ঠিক আছে? এরপরে আছো দেখা যায় আয়েশা আনিস রোজা, দিলরুবা রাত্রি, তোমরা হচ্ছে দেখা যায় 6 জন না 5 জন মিলে একটা গ্রুপ করেছো। তোমরা এটা চেষ্টা করবা 2টা করার। এরপরে অর্পিতা বণিক সোমা, তোমাদের গ্রুপ ভাঙবা। সাব্বির হোসেন, তাইফুর রহমান, তোমাদের গ্রুপটা ভাঙবা। মেহেদি হাসান শিহাব, গ্রুপ ভাঙবা। এই যারা এরকম রয়েছে, এরকম বেশ কয়েকজন আছো। তবে এক্ষেত্রে হতে পারে যে তোমরা যদি অনেক বড় টাইপের একটা প্রজেক্ট করতে চাচ্ছ, করছো, সেক্ষেত্রে হয়তো বা তোমরা গ্রুপ মেম্বার বেশি রাখতে পারো। বাট তোমাদের যে ছোটখাটো প্রজেক্ট যেগুলো আছে, সেটার ক্ষেত্রে কিন্তু তোমরা 5-6 জন করো। 4 জন যদি করো সেটা পর্যন্ত দেখা যাবে। 3 জন হচ্ছে আহ, মানে প্রিফারেবল, 3 জনের গ্রুপ প্রিফারেবল, বা 4 জন যদি হয় সেটাও প্রেফার করা যাচ্ছে। বাট যাদেরটা 4 জনের বেশি, 5 জন বা 6 জন করে আছো, তোমরা একটু চেষ্টা করো। যেহেতু তোমরাই বলছো যে তোমরা এখনো কাজ শুরু করো নাই, তো সেক্ষেত্রে তোমরা ম্যাম চেষ্টা। হ্যাঁ বলো। ম্যাম ক্লোনের দাম হচ্ছে আমাদের এখানে ম্যাম 13,000 টাকা চাচ্ছে। না না, এত দাম না, তোমরা অনলাইনে দেখো, এত দাম না ক্লোনের। ঠিক আছে, তোমরা দারাজে দেখতে পারো, বা দারাজ থেকে না কেনাও ভালো, তোমরা এমনিতে অনলাইনে বিভিন্ন সাইটে দেখো, এত টাকা হবে না ক্লোনের দাম। ঠিক আছে? আর তোমাদের হচ্ছে যে কাজটা করবা সেটার উপর ই করে, তোমার খুব হাই কোয়ালিটির যে কিনতে হবে এরকম না। তোমার কাজের জন্য যে কোয়ালিটিটুকু পারফেক্ট সেইটাটা কিনবা। ঠিক আছে? সেই স্পেসিফিকেশন দেখে তারপরে কিনবা, বাট এত টাকা হওয়ার কথা না। ঠিক আছে, সেটা একটু দেখে নিও। তো তোমরা এরকম আসলে এই ব্যাপারগুলো একটু দেখো। আর তাহলে তোমরা আসলে ক্যাম্পাসে আসবা, নেক্সট উইকে আসার পসিবিলিটি আছে কি তোমাদের?
জি ম্যাম, রবিবারের ভিতরে আমরা চলে যাবো অনেকে। আচ্ছা, তো নেক্সট উইকে আসবা, তার আগে নিজেরা ডিসকাস করে গ্রুপ ডিভাইড করে নাও এবং ইনস্ট্রুমেন্ট নিয়ে সবাই আসবা, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট নিয়ে সবাই চলে আসবা, এবং আগামী সপ্তাহে হচ্ছে সবাই ল্যাবের ক্লাসে আসলে তোমরা কিনেছো সেই ইনস্ট্রুমেন্ট গুলো আমাকে দেখাবা। এবং তোমাদের যে প্রজেক্টের যে দেখলাম প্রপোজাল, সেখানে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এটা অনেকে দিয়েছো, সেটার সঙ্গে তোমরা পারলে বাজেটটাও অ্যাড করবা, যে কত টাকায় কোনটা কিনেছো সেই বাজেটটা কিন্তু অ্যাড করে দিবা, ঠিক আছে? সে- সেটা অ্যাড করার চেষ্টা করবা, এটা তো ড্রাইভে আছে, ওখান থেকে তোমরা এডিট করতে পারো। এডিট করে হচ্ছে ওইটা দিবা, এবং নেক্সট উইকেই কিন্তু আমি সবার ইনস্ট্রুমেন্ট দেখতে চাই, ঠিক আছে? যে ম্যাম কোনো গ্রুপের রোবোটিক্স একজন। বিডিতে যেগুলো দেখাচ্ছে রাজবেরি পাই পিকো কপি যেগুলা, কিছু কিছু আছে দাম অনেক কম দেখাচ্ছে, 870 টাকা, 970 টাকা এরকম কিছু দেখাচ্ছে। আর কিছু আছে যেগুলো সেগুলো সব 15, সব হচ্ছে 15,000, 14,000 এরকম। আর আছে হচ্ছে কোনগুলো এত দাম? রাজবেরি পাই জিরো, রাজবেরি পাই জিরো 2 ওয়াট, এইটা না, দেখাচ্ছে হচ্ছে ক্লোন। একটার ক্লোন মতো। আর ক্লোনগুলোর দামও ক্লোন ম্যাম গুলোতে বেশি কি এত যাচ্ছে তো। দাম? জি ম্যাম। ম্যাম এই ম্যাম এইগুলার ক্লোন হয় না ম্যাম। ম্যাম এই রাজবেরি পাই পিকো অথবা ডাব্লু এইগুলো হলো ম্যাম আপনার র্যাম কম, 128 MB অথবা 56 MB ম্যাম। আর বাকিগুলো যেগুলো আছে রাজবেরি পাই 3 অথবা 4, এইগুলোর দাম ম্যাম 13,000 20,000 এরকম ম্যাম। ক্লোন বাংলাদেশের কোনো ওয়েবসাইটে নাই ম্যাম, আমরা খুঁজছি ম্যাম। ক্লোন তো থাকার কথা, কি বলে যে বিভিন্ন ম্যাম ইউনিভার্সিটিতে ওরা তো রাজবেরি পাই ক্লোন 5 দিয়ে যেগুলো কাজ আছে করে। শুধুমাত্র, রাজবেরি পাই 5 যেটা সেটাই 14,000 দেখাচ্ছে রোবোটিক্স বিডিতে। আর না, হ্যাঁ ম্যাম হ্যাঁ, যেগুলো বুঝতে পারছি, রাজবেরি পাই যেগুলো 2, 5 4 ওগুলো তো একটু দাম বেশি, কিন্তু ক্লোন গুলোর এত, ক্লোন গুলো বাংলাদেশে পাওয়া যায় না, এটা তো আসলে। ক্লোন তো ম্যাম ক্লোন ম্যাম বলে কোনো ওয়েবসাইটে রোবোটিক্স নাই বিডিতে ম্যাম। বেশি পাওয়া যায় কিন্তু রোবোটিক্স বিডিতে নেই। আচ্ছা, তারপরেও তোমরা দেখো, আমি যতদূর জানি বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লোন দিয়ে কাজ করে, এবং সেটা ওরা তো বাংলাদেশ থেকেই সেটা পায়। ম্যাম আমরা যদি রাজবেরি পাই পিকো অথবা ডাব্লু দিয়ে কাজ করি ম্যাম, তাহলে কি হবে ম্যাম? হ্যাঁ, সেটা তোমরা যে আসলে যে কাজটা করবা সেটার জন্য তোমার যেটা দরকার, যে স্পেসিফিকেশন দরকার, সেটা কিনবা। তোমাদের তো হয়তো যে কাজটা করবা সেটা হয়তো 5 4 এগুলো দরকার নাই, না তাহলে তো ম্যাম, সেটা ম্যাম কিনবা। 5 4 তো একটা ল্যাপটপ কম্পিউটারের মতন কনফিগারেশন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, ওটা তো, এটা তো রাসবেরি পাই মানেই তো এটা একটা কম্পিউটার, ছোট কম্পিউটার, জি ম্যাম। ঠিক আছে? তো তোমরা সেইটা করো। আর হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টে তোমরা দেখবা রাসবেরি পাই এর উপরে ছোট 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 করে বেশ কিছু কোর্স আছে, ওইটা একটু তোমরা যদি কারো ইনিশিয়ালি পড়ার দরকার হয় পড়ে দেখতে পারো, যে এর মধ্যে যদি সময় পাও। তবে নেক্সট উইকে তোমরা অবশ্যই ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে হাজির হবা, ঠিক আছে? ল্যাব ক্লাসে আমি হচ্ছে তোমাদের ইনস্ট্রুমেন্ট গুলো দেখবো যে সবাই কিনছো, তোমাদের প্রজেক্ট প্রপোজালের সঙ্গে মিল আছে, এবং সেটা হচ্ছে আমি দেখবো নেক্সট উইকে। দেরি করা যাবে না। তোমাদের থিওরিটিক্যাল ক্লাস হয়তো আমার না নিলেও হবে, আমি যা পড়িয়েছি এই পর্যন্ত এনাফ, যা পড়িয়েছি। তারপর যদি মনে হয় আরো কিছু পড়ানো দরকার আমি সেটা পরে বলবো। তো মনে করতে পারো যে আজকের হয়তো শেষ থিওরির ক্লাস, একটা দুইটা নিলেও নিতে পারি, নাও নিতে পারি, বাট এরপরে ল্যাবের দিকে হচ্ছে আমি একটু মনোযোগ দিব, ঠিক আছে? তোমরা এটা একটু করো। আর তারপর যদি দেখো যে তোমরা কোনোভাবেই কম দামে পাচ্ছ না, আমার মনে হয় পাওয়ার কথা, তারপর যদি পাচ্ছ না সেক্ষেত্রে হয়তো বা অন্য ব্যবস্থা তোমরা করবা, গ্রুপের ব্যাপারটা, বাট আমি যতদূর জানি তোমরা কম দামে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা ওইটা করো, আর গ্রুপগুলো ভাগ করে ফেলো, দেখো 2 1 দিনের মধ্যে, আজকের কালকের মধ্যে গ্রুপগুলো ভাগ করে আমাকে সেটা পাঠাও, আমাকে এবং ম্যাডামকে লিস্টটা দিয়ে দিও। ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে শেষ করছি, তোমরা একটু বাসায় পড়াশোনা করো, আর আমার কোর্সে এরপরে হচ্ছে ল্যাবের দিকে একটু মনোযোগ দাও। আর ম্যাডামের পার্ট তো, আচ্ছা তোমরা কি রেজাল্ট পেয়েছো মিডের? না মিডের ম্যাম। রেজাল্ট পাওনি না? ওকে, যাক, সমস্যা নাই, হয়তো ম্যাডাম দিয়ে দিবেন। তাহলে তোমরা হচ্ছে মিডের আসলে পারফরমেন্স সবার যে খুব একটা ভালো হয়েছে এরকম না, পরবর্তীতে দেখো, ঠিক আছে? ফাইনাল পরীক্ষাটা একটু ভালো করে দিও। আর যে কোর্সগুলো আমি পড়িয়েছি হয়তো বা আমি এরকম করতে পারি, এখনই না, যে এক একটা চ্যাপ্টার ধরে হয়তো আমি তোমাদের ছোট ছোট এক একটা ক্লাস টেস্ট নিতে পারি, যাতে পড়াটা হয়ে যায় তোমাদের একবারে। তো সেটাও আমি জানাবো, আগে ল্যাবের দিকে একটু মনোযোগ দাও, ঠিক আছে? তো ম্যাম ক্লাসটা স্লাইড গুলো এখানে একটু দিয়ে দিলে ভালো হতো ম্যাম, পরীক্ষাও তো এসে পড়ছে আমাদের প্রায়। বুঝি নাই, কি বলছো? স্লাইড গুলি ম্যাম।
স্লাইড স্লাইড ওকে, সমস্যা নাই, স্লাইড গুলো দিয়ে দেবো। ঠিক আছে, সমস্যা নাই, আমি আজকে দিয়ে দিচ্ছি তোমাদেরকে স্লাইড। ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করছি। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে তোমরা তো নেক্সট ক্লাসে বলো। আর নেক্সট উইকে অবশ্যই অবশ্যই তোমরা ইনস্ট্রুমেন্ট সহ দেখা করবে। ঠিক আছে, ক্লাসটা শেষ করছি, ভালো থাকো সবাই।